প্রত্নতত্ত্ব অনুসারে গ্রেট পিরামিডটি খুফু নামে একজন ফেরাও দ্বারা নির্মিত হয়েছিল। কিন্তু আমরা কিভাবে জানব যে খুফুই এটি নির্মাণ করেছিলেন? এমন কোনো শিলালিপি আছে কি যেখানে তিনি দাবি করেছেন যে তিনি এটি করেছেন? খুফুর কোনো মূর্তি বা মমি আছে কি? কিছুই নেই। প্রায় 2000 বছর আগে থিওফ্রাস্টাস স্ট্র্যাবো, প্লুটার্ক এবং হেরোডোটাসের মতো ঐতিহাসিকরা মিশরে গিয়েছিলেন। তারা গ্রেট পিরামিডের সামনে দাঁড়িয়ে স্থানীয় পুরোহিতদের জিজ্ঞাসা করেছিলেন, এই পিরামিডটি কে তৈরি করেছে? পুরোহিতরা উত্তর দিয়েছিলেন যে তারা জানেন না, কারণ এটি মহাপ্লাবনের আগে নির্মিত হয়েছিল। তাহলে খুফুর নামটি কিভাবে এলো? হেরোডোটাস, যিনি 450 খ্রিস্টপূর্বাব্দে মিশরে বছরের পর বছর ছিলেন, তিনি 2টি বই লিখেছিলেন। তিনি স্পষ্টভাবে পার্থক্য করেছিলেন যে তিনি দেখেছেন, স্পর্শ করেছেন এবং যা তাকে বলা হয়েছে। তার ইতিহাসের 2য় বইতে তিনি উল্লেখ করেছেন যে কেউ তাকে বলেছিল গ্রেট পিরামিডটি খুফু নামে একজন অত্যাচারী শাসক নির্মাণ করেছিলেন। খুফু গ্রিক শব্দ, যা কিওপটাসের সমতুল্য। হেরোডোটাসের এই উল্লেখের কারণে প্রত্নতাত্ত্বিকরা এই নাম গ্রহণ করেছেন। কিন্তু প্রায় 2000 বছর আগের অন্যান্য ঐতিহাসিকরা এতে ভিন্ন মত পোষণ করেছেন। থিওফ্রাস্টাস, যিনি 43টি বই লিখেছিলেন, হেরোডোটাসের লেখা জানতেন এবং বলতেন যে হেরোডোটাস ভুল। তিনি দাবি করেছিলেন যে এটি খুফু নয়, সাইথ নামে একজন ফেরাও নির্মাণ করেছিলেন। সাইথ হলেন হিব্রু সমাজে যাকে এনাক বলা হয়। এখানে আমরা আবার এনাকের কথায় ফিরে আসি। এনাক ছিলেন পৃথিবী থেকে অগ্নিময় রথে অদৃশ্য হওয়া প্রথম মানুষ, মহাপ্লাবনের আগে 7ম পিতৃপুরুষ। প্রাচীন আরব লেখক যেমন আল মাসুদি বা ইব্রাহিম আব্দুল আল মাকি বলেছেন যে খুফু নয়, সাইথ মহাপ্লাবনের আগে নির্মাণ করেছিলেন। সাইথ হলেন হিব্রুদের এনাক, যিনি মহাপ্লাবনের আগে ছিলেন। গ্রেট পিরামিড নিয়ে আমাদের একটা বড় সমস্যা রয়েছে। এটি প্রায় 2.5 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি। প্রতিটি প্রযুক্তি একটি ইতিহাস প্রয়োজন। পাথর সরানো, কাটা, পরিবহন করা শিখতে হয়। যদি আমরা খুফুকে নির্মাতা হিসেবে গ্রহণ করি, আর পিতা ছিলেন স্নেফেরু এবং তার দাদা ছিলেন পাথর যুগের, গ্রেট পিরামিডের আগের প্রযুক্তির বিবর্তনের জন্য সময় ছিল না। কিন্তু যদি এনক হন তাহলে এটি বোধগম্য, কারণ এনককে এলিয়ানরা, এলিয়ান, আপনি ঠিকই শুনছেন, এলিয়ানরা নির্মাণ ও অন্যান্য বিষয়ে শিখিয়েছিলেন। এলিয়ান মানে, আমি একটু অ্যাড অন করছি, মানে কিন্তু ওই অদ্ভুত দৃশ্য মানুষ যেটা হলিউড দেখায় ঠিক সেরকম নাও হতে পারে, অন্য উন্নত প্রযুক্তির মানুষ হতে পারে। মানুষের প্রযুক্তির জন্য বিবর্তন প্রয়োজন। আমাদের পূর্বপুরুষেরা ধীরে ধীরে শিখেছিলেন। প্রথমে লাঠি ব্যবহার করে পশুদের দূরে রাখা, তারপর বর্ষা, ধনুক এবং পরে শক্ত নরম পাথরের পার্থক্য শিখেছিলেন। কিন্তু গ্রেট পিরামিডে রয়েছে জটিল শ্যাফট ও কক্ষ। আধুনিক জ্ঞানে আমরা জানি এতে কমপক্ষে 1 কিলোমিটার শ্যাফট রয়েছে, যা পরিকল্পনা ও প্রকৌশল নকশার ইঙ্গিত দেয়। খুফুর পাথর যুগের পূর্বপুরুষদের জন্য এই ধরনের গণনা অসম্ভব ছিল। যদি এনাক মহাপ্লাবনের আগে নির্মাণ করেন তবে এটি বোধগম্য। ইব্রাহিম আব্দুল আল মাকি বলেছেন, পিরামিডের ভেতরে এবং নিচে এনকের লেখা হাজার হাজার বই রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা পিরামিডের ভেতরে ও নিচে আরও কক্ষ আবিষ্কার করছি। সমালোচকরা প্রশ্ন করতে পারেন, যদি আমরা এই কক্ষগুলোর অবস্থান জানি তবে কেন সেগুলো খুলছি না? উত্তর হলো, এই কক্ষগুলোর দিকে যাওয়া শ্যাফটগুলো খুব ছোট, প্রায় 14 সেন্টিমিটার চওড়া, তাই সেখানে প্রবেশ করা অসম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গ্রেট পিরামিডে 3টি পরিচিত কক্ষ রয়েছে। ওপরের কিংস চেম্বার, মাঝেরটি কুইন্স চেম্বার এবং পিরামিডের নিচে পাথরের মধ্যে আনফিনিশড চেম্বার। কুইন্স চেম্বারে উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি গর্ত রয়েছে। প্রায় 25 বছর আগে রুডলফ গ্র্যান্টেনব্রিক্স নামে একজন জার্মান প্রকৌশলী একটি ছোট রোবট তৈরি করেছিলেন এবং প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি নিয়ে একটি শ্যাফটে প্রবেশ করেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করতেন শ্যাফটটি মাত্র 8 মিটার লম্বা, ফ্যারাওয়ের আত্মার জন্য প্রতীকী পথ। কিন্তু রোবটটি 8 মিটার পেরিয়ে 32, 42, 52 এমনকি 62 মিটারে পৌঁছে একটি ছোট্ট দরজায় 14 সেন্টিমিটার গুণ 14 সেন্টিমিটার পৌঁছায়
যেখানে দুটি ধাতব ব্রেসলেট ছিল, একটি ভাঙা। লেজারের মাধ্যমে জানা গেল দরজার পেছনে আরও কিছু রয়েছে। এই আবিষ্কার 25 বছর আগে প্রচারিত হয়েছিল। পরে ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি আরেকটি রোবট পাঠায়, যা দরজায় গর্ত করে বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য। তারা দাবি করেছিল এটি প্রথমবার বিশ্ব দেখবে দরজার পেছনে কি আছে, কিন্তু এটি ছিল বিভ্রান্তিকর। তার আগেই জানতো দরজার পেছনে কিছুই নেই। 22 সেন্টিমিটার পেছনে আরেকটি দেওয়াল ছিল। কয়েক বছর পরে সিঙ্গাপুরে একজন ধনী ব্যক্তি শব্দ তরঙ্গ ব্যবহার করে দেয়াল ভাঙার প্রস্তাব দেন, কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ শুধুমাত্র একটি ছোট গর্তের জন্য অনুমতি দেয়, যেখানে এন্ডোস্কোপ প্রবেশ করানো হয়। এন্ডোস্কোপ শত শত ছবি তুলে আরেকটি কক্ষের অস্তিত্ব প্রকাশ করে। এটি উন্নত পরিকল্পনা এবং প্রকৌশলের প্রমাণ, যা খুফুর সময় 2500 খ্রিস্টপূর্বাব্দের সঙ্গে মেলে না। এনাক যদি নির্মাতা হন তবে এটি বোধগম্য। আজ পিরামিড পুনর্নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে, কারণ এতে 2.5 মিলিয়ন পাথরের ব্লক রয়েছে। এটি শুধু 3টি কক্ষ নয়, আরও অনেক কক্ষ রয়েছে, যা খুফুর মতো ফেরাওদের জন্য অত্যন্ত জটিল। আমি দাবি করি না যে এলিয়ানরা পিরামিড তৈরি করেছে, মানুষই শারীরিক কাজ করেছে, কিন্তু প্রকৌশল ও পরিকল্পনা এলিয়ানদের থেকে এসেছে। গ্রেট পিরামিড এবং 2টি ছোট পিরামিড মানবজাতির জন্য চিরকালের মতো বিদ্যমান। 2000 বছর আগের ঐতিহাসিকরা দেখে এটি বিস্মিত হয়েছিলেন। তখন এটি প্রাচীন ছিল, এটি কোনো সমাধি ছিল না, খুফুর কোনো সমাধি বা দেহাবশেষ পাওয়া যায়নি। এটি মানব জাতির ভবিষ্যতের জন্য একটি ঐতিহ্য। সম্ভবত এতে মহাপ্লাবনের আগের বই রয়েছে, যা 5 থেকে 6000 বছর আগের ঘটনা প্রকাশ করতে পারে। পিরামিডের নিচে আনফিনিশড চেম্বার নামে একটি কক্ষ আছে, যা 119 মিটার লম্বা একটি শাফট দিয়ে পৌঁছানো যায়, যা মাত্র 1 মিটার উঁচু। এই কক্ষটি আদিম, পাথর থেকে খোদাই করা, কোনো লেখা বা খোদাই নেই এবং এর উদ্দেশ্য অস্পষ্ট। হেরোডোটাস বলেছিলেন পিরামিডের নিচে একটি হ্রদ রয়েছে পরিষ্কার জলের সাথে। সেখানে অসিরিসের উপহার সহ একটি সার্কোফাগাস রয়েছে। অসিরিস মিশরের প্রাচীনতম দেবতা, যিনি ওরিয়ানের সঙ্গে যুক্ত। প্রত্নতাত্ত্বিকরা এটি অসম্ভব বলে মনে করতেন, কারণ পিরামিড সাহারা মরুভূমিতে। কিন্তু হ্রদটি পাওয়া গেছে এবং আমরা সেখানে গিয়েছিলাম। প্রথমে একটি ছোট কক্ষ, তারপর সিঁড়ি এবং আরেকটি শাফটে পৌঁছে 7টি কুলুঙ্গি পাওয়া গেছে, যার মধ্যে 2টিতে সার্কোফাগাস, একটি কালো ব্যাসল্টের। আগ্নেয় পাথর, কাছাকাছি কোনো আগ্নেয়গিরি নেই, এবং অন্যটি গ্রানাইটের। আরেকটি শাফটে পরিষ্কার জলে একটি স্রোত এবং একটি সার্কোফাগাস পাওয়া গেছে। হেরোডোটাসের বর্ণনাকে সত্য প্রমাণ করে। হেরোডোটাস আরও দাবি করেছিলেন যে দেবতারা 11240 বছর আগে এসেছিলেন, যা প্রত্নতাত্ত্বিকরা মানেন না, কারণ মিশরের ইতিহাস 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু। আমি বিশ্বাস করি হেরোডোটাস সঠিক এবং পিরামিড অনেক প্রাচীন, অনেক পুরনো। মহাপ্লাবনের আগে এলিয়ানদের প্রযুক্তি নিয়ে নির্মিত। পরিকল্পনা ও সরঞ্জাম এলিয়ানদের থেকে এসেছে, কিন্তু মানুষই কাজ করেছে। পিরামিডটি মহাপ্লাবনের পরে মানবজাতির জন্য একটি ধন ছিল। এনাক মহাপ্লাবনের আগে 7ম পিতৃপুরুষ। এলিয়ানদের কাছ থেকে ভাষা ও জ্ঞান শিখেছিলেন এবং তাদের মহাকাশযানে ভ্রমণ করেছিলেন। পৃথিবী ছাড়ার আগে তিনি তার পরিবারের কাছে ফিরে এসে তার ছেলে মেথুসেলাকে প্রায় 300টি বই দিয়েছিলেন, যাতে মহাপ্লাবনের পরে প্রজন্মের জন্য সংরক্ষণ করে দেওয়া হয়। তারা জানতো মহাপ্লাবন আসছে এবং পিরামিড তৈরি করেছিল যাতে এটি টিকে থাকে। সম্ভবত এনকের গ্রন্থাগার লুকানো আছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা এই গ্রন্থাগার খুঁজে পেতে পারি, যা মহাপ্লাবনের আগের সত্য প্রকাশ করবে। পিরামিডগুলো ছিল কৃত্রিম পাহাড়ের মতো, দেবতাদের কাছাকাছি থাকার জন্য। দেবতা মানে এখানে এলিয়ান হতে পারে, এক্সট্রাটেরেস্ট্রিয়াল বিং হতে পারে, কোনো স্পেসিফিক কিছু না। আমি বিশ্বাস করি গ্রেট পিরামিড মহাপ্লাবনের আগে তথ্য রয়েছে। ঐতিহাসিক রবার্ট বাউভাল প্রস্তাব করেছেন যে 3টি পিরামিড ওরিয়ান বেল্টের সাথে সংযুক্ত এবং ওসিরিস, ওরিয়ান এবং তার স্ত্রী আইসিস, সিরিয়াসের সাথে যুক্ত। 21শে মার্চ শাফটগুলো ওরিয়ান বেল্ট ও সিরিয়াসের দিকে নির্দেশ করে। এই জ্যোতির্বিদ্যার সাথে দেবতারা, যারা ছিলেন এলিয়ান, আমাদের পূর্বপুরুষদের জ্যোতির্বিদ্যা ও গণিত শিখিয়েছিলেন। আশা করি গ্রেট পিরামিডে এনকের গ্রন্থাগার পাওয়া যাবে, যা মহাপ্লাবনের আগের সত্য প্রকাশ করবে। মানবজাতির উচিত বোঝা যে আমাদের প্রাচীন শিক্ষক দেবতারা ছিলেন এলিয়ান। অসংখ্য ধন্যবাদ যন্তর মন্তর পডকাস্ট, অডিও পডকাস্ট শোনার জন্য।
আমি আপনাদের পড়ে শোনালাম পৃথ্বীশ। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর বাংলায় এরকম কন্টেন্ট খুব একটা চোখে পড়ে না আমার, তো আমি চেষ্টা করছি এই সমস্ত আদিম প্রাচীন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার, যেরকম গত 7-8 বছর ধরে করে আসছি। আনফর্চুনেটলি চ্যানেলটি এখন নেই, ডিলিট হয়ে গেছে আমার একটা ভুলের কারণে। যদিও ভুলটা কোনো কপিরাইট সং ছিল না, অন্য একটা ভুল, সেটা বিস্তারিত একদিন বলবো। যাই হোক, অজানাকে জানতে থাকুন, নতুন পর্ব নিয়ে ফিরবো। ভালো থাকবেন, টেক কেয়ার। যারা দেখছেন, যে বাঙালি মানুষরা দেখছেন, সে যে দেশে থাকুন না কেন, বাংলাদেশ, ভারত, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষায় বিজ্ঞান চর্চা এবং অজানাকে জানার এই পদ্ধতি চলতে থাকবে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং লাইক শেয়ার করা, নোটিফিকেশান বেল আইকন প্রেস করা, আরও মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, যাতে এই এত শর্ট ভিডিও রিলসের মধ্যে দিয়ে মানুষের ব্রেন হ্যাকের পাশাপাশি, অবশ্যই দেখছেন, আমিও দেখি কিছু মাঝে মাঝে, বাট আসল জ্ঞান, আসল পরিতৃপ্তি এই চিন্তাভাবনার পরিবর্তনে। ভালো থাকবেন, টেক কেয়ার।